আজকের ঘটনাটি শুনলে অন্তত সকল প্রবাসী ভাইয়েরা নিজের বউর উপরে ঘটা অমানবিক নির্যাতন আর কখনোই হতে দিবেন না। আমি একজন ছেলে, বাসর ঘরে বউকে বলা প্রথম কথাটাই আমার ছিল, আমার মা আমার জীবনের সবকিছু। আমি হয়তো আমার মার থেকে বেশি কাউকেই ভালোবাসতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার ও ভালোবাসার। প্লিজ কখনো তুমি আমার মাকে কষ্ট দিও না। বউ আমার কথা শুনে মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। কথাগুলো শুনে কিছুই বলল না। বয়সে ছোট মেয়ে, মনে কষ্ট পেলো কি পেলো না ঠিক বুঝতে পারলাম না। আমি একটু বিছানায় বসতেই সে একটু সরে গিয়ে আমাকে জায়গা করে দিল। বলল, আচ্ছা আপনি কবে চলে যাবেন? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসছি তো 5 মাসের ছুটিতে। মেয়ে দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল, বলতে পারো গুনে গুনে আর 4টা মাস আছি। এরপর আমি তাকে আমতামতা করে জিজ্ঞাসা করলাম, আমি তোমার নামটা ভুলে গেছি, কি জানি নাম তোমার? সে বলল, রিনি আমার নাম। নাম বলে খিলখিল করে হাসতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ এ কেমন বর, নতুন বউয়ের নামটাই ভুলে গেছে। সিঙ্গাপুর থাকার সুবাদে বহু সুন্দরী নারী দেখার সুযোগ হয়েছে, কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে কত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে প্রথম সেটা আমি উপভোগ করলাম। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। সে খুব সাবধানে তার চোখের পানি মুছে আবারও হাসতে শুরু করলো। এই প্রথমবার কারো খিলখিল করা হাসি দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম। আমার পুরো জীবনটা এখন শুধু ঋণীময় হয়ে গেল। আমার বউটার বয়স কম হলেও প্রচন্ড গুছানো আর একদম মিশুক একটা মেয়ে। পুরো বাড়ির কাজ একা হাতে সামলাতে পারে। আমার মা আর বোনের আরামের দিন ফিরে এলো। অবশ্য কাজ করা নিয়ে রিনির কোনো আফসোস নেই। আমি যতদিন বাংলাদেশে ছিলাম রিনির কাজে সাহায্য করতাম। আমার যেদিন ফ্লাইট ছিল তার 3 দিন আগে থেকে দেখলাম রিমির চোখে যেন আধার নেমে এলো। আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে, রান্নাঘরে গিয়ে কাঁদে, বারান্দায় গিয়ে কাঁদে, আর আমার সামনে এসে স্বাভাবিক হওয়ার ভান করে। আর আমিও ভান করি। এই যে প্রতিবার প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট যে কি, এখন আমি পুরোই ক্লান্ত। মাত্র ইন্টার কমপ্লিট করার পর প্রবাসে পাড়ি জমিয়েছিলাম জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকতেও আর পড়াশোনা করতে পারি। 17টা বছর প্রবাসে কাটিয়েছি। এখন আর ইচ্ছে করে গায়ে দুঃখ লাগাতে মনে চায়। মনকে অনেক কষ্ট করে পাথর করেছি, তবে এবার কেন জানি আমার পাথরে মন বারবার গলে যেতে চায়। অবশেষে আমি প্রবাসীর মাটিতে আবারও চলে আসি। সিঙ্গাপুরে আসার পরে বাড়িতে সবসময় কথা হতো আমার মা, আমার বোন এবং আমার টুকে লাল সুন্দরী বউর সাথে। এবার মনটা কেমন জানি ছটফট করছে। কোনো কিছুতেই মন কাজে বসে না। বারবার বাড়ির কথা মনে পড়ছে। প্রবাসে আসার 3 মাস পরে জানতে পারলাম আমার রিনি মা হতে চলেছে। খবরটা পেয়েছি আমি আমার মার কাছ থেকে। সেদিন অনেকবার চেষ্টা করার পরেও আমি রিনির সাথে কথা বলতে পারিনি। সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আমার আম্মা হাসে আর কুটি কুটি হয়ে বলে, কেমন পোলাপাইন মানুষ, 2 দিন পরে মা হইব আর এখন কেমন করতেছে। আমি ফোনের ওপার থেকে কথাগুলো শুনি আর হাসি। আমার মনে আনন্দ হই হুল্লোড় করতেছে। জীবনে আসলেই টাকার খুব দরকার। আজকে যদি টাকার দরকার না থাকতো তাহলে আমি দৌড়ে দেশে চলে যেতাম আর আমার লাজুক বউয়ের লজ্জাটা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরেই ভাঙাতাম। একটা সময় ছিল ছোট ছোট পোশাক পরা বিদেশি মেয়েদের দিকে চোখ না চাইতেও চলে যেত, কিন্তু এদেরকে এখন আমার কাছে একদম ফ্যাকাশে লাগে। আমি নিজের ভিতরে এখন অন্য আমিকে আবিষ্কার করতে লাগলাম। আমি প্রায়ই খাতা কলম নিয়ে বসি। আগে থেকে এখন খরচ কিছুটা কমাতে হবে। নিজে প্রতিদিন অল্প কিছু হলেও জমাতে লাগলাম। মোটামুটি একটা ভালো সেভিংস হলে দেশে গিয়ে 1 মাস থেকে আসবো। কিন্তু আমার 2 চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটলো সেদিন, যেদিন বাড়ি থেকে ফোন দিয়ে বলল আমার সন্তান আর আমার স্ত্রী নাকি এই পৃথিবীতেই আর নেই। পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো কোনো ভাষাই আমার জানা ছিল না। শুধু তখন চিৎকার করে কান্না করতে মনে চাইছিল, কিন্তু সেটাও পাচ্ছিলাম না। শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি। আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন। প্রচন্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো। উঠতে বসতে সারাক্ষণ শুধু রিনির কথাই মনে পড়ে। প্রতিদিন যেই সময় রিনি ফোন দিত ঠিক সেই সময় নিজের অজান্তেই ফোনটা হাতে নিতাম। কিসের জানি একটা অপেক্ষা যেন শেষই হয় না। 3 মাস পর দেশে ফিরলাম। স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। শুয়ে শুয়ে রাতে রিনির ফোনটা ঘাঁটছিলাম। হঠাৎ তার আইডিতে দেখলাম একটা মেসেঞ্জারে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েসও পাঠিয়েছে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো মেসেজের রিপ্লাই নেই।
পারিনি। আইডিটা কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, কারণ প্রোফাইলটি লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা আর বোনকে নিয়ে শত শত অভিযোগ ছিল রিনি, শত শত দুঃখের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগতেছিল খুব। সে কি কোনো পরকীয়ায় লিপ্ত ছিল? কারো সাথে সে কি আলাদাভাবে কথা বলতো? পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই। লগ ইন করে আমি নিজেই বোকা হয়ে যাই, কারণ এটা একটা ফেক আইডি। কোনো ফ্রেন্ড নেই, শুধুমাত্র রিনি ছাড়া। আইডিতে কোনো পোস্ট নেই, কোনো ছবি নেই। আইডিটি ভালো করে চেক করে দেখলাম এটা আমার স্ত্রী রিনিরই আরেকটি আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলতে পেরে এখানেই লিখে রেখেছে। অনেক জানা না জানা সত্য আজ আমি জানতে পারলাম। রিনি সবটা আমাকে কেন বলেনি সেটা আর আমার বুঝতে বাকি রইল না। কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে সেটা আমি চিন্তাও করতে পারছি না। আমার স্ত্রী হয়তোবা ভেবেছিল আমি সবচেয়ে ভালোবাসি আমার মাকে, তাই আমার মায়ের নামে কোনো অভিযোগ আমার কাছে করতে পারে। সে একাই প্রতিদিন তার নিজের সাথে মেসেজে কথা বলেছে। সে আমাকে কষ্ট দিতে চায়নি। এসব দেখে আমার অনুভব আমাকে ঘিরে ধরলো। পরের দিন হসপিটালে গেলাম, যেখানে রিনি মারা গিয়েছিল। অনেক কষ্টের পর ডাক্তারের সাথে যোগাযোগ করার পরে জানতে পারি আসল সত্যটা। রিনিকে প্রথমত দেরিতে হসপিটালে আনা হয়, দ্বিতীয়ত আমার মা ও বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল। মূলত ডাক্তাররা আমার মাকে রাজি করাতে করাতে অনেক সময় পার হয়ে যায়। খুব বাজে শোনালেও আমার অবুঝ মন বারবার বলছে তোর আম্মাই তোর বোর খুন। সেখান থেকে বাসায় গেলাম। বাসায় ফিরে আম্মার কাছে গেলাম। আম্মার পাশে গিয়ে বসলাম। বললাম আম্মা, আমার ছোট বোনটার কেন সিজার করেছিল জানি ডাক্তার। আম্মা পানের বাটিটা খুলতে খুলতে বলল কেন আবার? পানি ভাঙার ডর আসছিল। ডাক্তারই তো বলল সিজার করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো করা গেছে। আম্মার উত্তরে আমার কলিজায় আগুন জ্বলে উঠলো। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা রিনির বেলায় ভাবতে পারলো না। একজন নারী হয়ে অন্য নারীর প্রতি অবহেলা। এবার একটু ধৈর্য ধরে আম্মাকে বললাম আম্মা, আমি কি কখনো আপনাকে কষ্ট দিয়েছি? কখনো কি ভালোবাসা কম দিয়েছি? আম্মা এবার একটু অবাক হলো। অবাক হয়ে আমাকে বলল কেন বাজান, কি হয়েছে? এডিকস কেয়ারে। আমি বললাম আমি জানতে চেয়েছি আমি কি কখনো আপনাকে ভালোবাসা কম দিয়েছি? আমার আম্মা তখন আমাকে চুমু কেটে বলল তোর মতো প্রতিটা সন্তান যেন আল্লাহ প্রতিটা মায়ের ঘরে ঘরে দেয়। আম্মাকে বললাম আম্মা, রিনিকে তো আপনি আর রেহানা পছন্দ করেই এনেছিলেন, তাহলে ওকে এত কষ্ট কেন দিলেন? ওকে ফোনে কথা বলতে দেখলেই কেন ডাক দিতেন? ওকে প্রেগনেন্ট অবস্থায় এত কেন কাজ করাতেন? আমার 8 মাসের গর্ভবতী বউটাকে কেন খাবার কম দিতেন? আমি কি টাকা কখনো আপনাদের কম দিয়েছি? লাগলে আরো বলতেন, আমি নিজে না খেয়ে হলেও আপনাদের কাছে টাকা পাঠাতাম। তখন আমার আম্মা আমার হাতটা ছেড়ে দিয়ে জোরে চিৎকার করে বলল মরার আগে আমার নামে এত মিথ্যা কথা বইলা গেছে, আল্লাহ ওর বিচার কইরো, ওর কবরে আগুন জ্বলবো। আম্মার চিৎকারে আমার বোন আর ভাতিজা দৌড়ে আসলো। আমার বোনকে আমি ডেকে বললাম তোর সিজারের টাকা কে দিছে? আমি। তোকে অনার্স পাস কে করিয়েছে? সেটাও আমি। তোর জামাইয়ের সকল আবদার কে মেটায়? আমি। তোর সংসারটা কয়দিন পর পর কার টাকায় জোড়া লাগে? আমার টাকায়। তাহলে তুই কেন আমার সংসারটাকে তোর নিজের হাতে নষ্ট করলি? উত্তরে আমার বোন বলল তোমার বউ যে এত কুটনা তা তো আগে জানতাম না। আমি আবারও আমার বোনকে বললাম আমার বউ প্রেগনেন্ট অবস্থায় কেন তুই 2 বার আমার বউর গায়ে হাত তুলি? আমার মা আবার সেটার বিচার করে তোরই পক্ষ নিয়েছে, তোকে সঠিক রায় দিয়েছে। আমার বোন আমাকে আবার বলল তোমার বউ কি কখনো তোমার কাছে অভিযোগ করতো না? তোমার বউ মরার পর কি ওর ভূত এসে তোমাকে সব এগুলো বলে গেল? আমার বোনের মুখে এমন কথা শোনার পর মনে চাচ্ছিল ওকে ঠাটিয়ে একটা চটকানা মারি, কিন্তু ওর মেয়েটা পাশে ছিল, এই জন্য আর দিতে পারিনি। আমি আমার আম্মাকে আবারও বললাম আমি তো সিজারের টাকা দিয়েছিলামই আলাদা করে, তাহলে আপনারা কেন সিজার করাতে চাননি? আপনার আর রেহানার আপত্তি করার আর কি কোনো কারণ ছিল? আমার মা আমারে বলল ডাক্তারে আমরা কইছি যতই টাকা লাগুক সিজার করান, আমরা দিব, কিন্তু তারা না করাইলে আমরা কি করবো? হুদাই মিছা দোষ দিবি না। আম্মার মুখে এরকম সহজ সরল মিথ্যা কথা আমার কাছে বিষের মতো লাগলো। আম্মাকে বললাম আম্মা, সব সত্য জেনেই আমি আপনাকে প্রশ্ন করেছি, সিজারের সব টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন। ওদের জমি কেনার টাকা শর্ট পড়েছিল, এই জন্য আপনি আপনার মেয়ের সংসারটা বাঁচালেন, কিন্তু আমার সংসারটা নিজের হাতেই কবর দিলেন। আমার মাসুম বাচ্চাটাকে, মাসুম বউটাকে আপনি মেরে ফেললেন। আমার রিনি যদি তোমাদের নামে এই কথাগুলো আমার কাছে বিচার দিত বা নালিশ করত, সত্য মিথ্যা যাচাই করার একটা অপশন থাকতো, কিন্তু যেই মেয়েটা নিজের সাথে প্রতিনিয়ত একাই কথা বলে গেছে সেই মেয়েটা কখনো মিথ্যা বলতে পারে না। মা এসব কথা শোনার পর আমার বোন বলল পরের মেয়ের জন্য আমার ভাই আমাকে এতগুলো কথা শোনালো, ছি, ভাবতেও লজ্জা লাগে। ওখানে আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম। সবাই এখন আমাকে বউ পাগল বলছে, বলুক, তাতে আমার কি? যে কয়দিন বাসায় ছিলাম আমার মা আর বোনের সাথে একসাথে আমি খাইনি, কিন্তু সিঙ্গাপুর যাওয়ার আগের দিন রাত্রে আমি তাদের সাথে খেলাম। আমার মা একটু খুশি হলেন, চেয়ারটা টেনে বললেন বাবা আর একটা মাস থেকে যাওয়া যায় না? তোর জন্য মেয়ে দেখতেছি, ভালো মেয়েই আনবো, কথা দিলাম। আমি আমার মায়ের কথা একটু হাসলাম আর মনে মনে ভাবলাম
আচ্ছা, মারানা সব বোঝে, তাহলে তার সন্তান কিসে কষ্ট পায় এটা কেন তারা বোঝে না? খাওয়া শেষ করে মাকে বললাম, কখনো তো আমার সাথে এয়ারপোর্টে যাননি, কালকে সকালে যাবেন। আম্মা মনে মনে অনেক খুশি হলো। ইমিগ্রেশনে ঢোকার আগে মাকে জড়িয়ে কানে কানে বললাম, আম্মা আজকে থেকে আপনি সন্তান হারা হলেন, ঠিক যেমন আপনি আমাকে সন্তান হারা করেছেন। চিন্তা করবেন না, আপনার সন্তান আপনাকে ঠিকই ভালোবাসবে। আপনি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলেন। আর বোনকে বললাম, টাকা পয়সা নিয়ে তোদের কখনো কোনো সমস্যা হবে না, মাস শেষে টাকা পেয়ে যাবি। যদি কখনো দেখিস টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, তাহলে ভেবে নিস তোর ভাই আর বেঁচে নেই। আমার আম্মা খুব কাঁদতে থাকলো, কিন্তু পেছনে তাকানো যাবে না, কারণ পিছু টান খুব খারাপ জিনিস। প্লেনে উঠে নিজের পছন্দের প্লে লিস্টের থেকে একটি গান বাজালাম, যেটা কিনা ছোটবেলায় আব্বা খুব শুনতো, শিল্পী ইব্রাহিমের গান। বড় হয়ে ইউটিউবে খুঁজে বের করেছি। আমি গান ছেড়ে চোখ বুজে থাকলাম, অল্প ভলিউমে গান বাজছে। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, চোখের আড়ালে গেলেও আমার ভালোবাসা শুধু তোমার প্রতিই রইল। চোখ বুঝলেই আমি আমার রিনিকে দেখতে পাই, খিলখিল করে হাসা মেয়েটা আজ আর হাসছে না, দু চোখ ভরা অভিমান আমার প্রতি। এই অভিমান আমি আর কি দিয়ে ভাঙাবো?